সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে যে গতিতে প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে অগ্রসর হচ্ছে তা আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে রকেট প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আধুনিক গাইডেড অস্ত্রের ক্ষেত্রে দেশটি স্বনির্ভরতার দিকে যেভাবে এগোচ্ছে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যেও প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে টাইফুন ব্লক 4 নামে পরিচিত নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা শুধু প্রযুক্তিগত নয়, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এটিকে তুরস্কের প্রথম নিবেদিত প্রাণ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, যা প্রচলিত ব্যালিস্টিক অস্ত্র থেকে একটি ধাপে উন্নত ধারণার প্রতিনিধিত্ব করে। যদিও হাইপারসনিক শব্দটি অনেক সময় প্রচারমূলকভাবে ব্যবহৃত হয়, প্রকৃত অর্থে এর প্রযুক্তিগত ভিত্তি অত্যন্ত নির্দিষ্ট এবং জটিল। আরও থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। হাইপারসনিক প্রযুক্তি বলতে সাধারণত এমন অস্ত্র বা যানকে বোঝানো হয় যা ম্যাক 5 বা তার বেশি গতিতে চলতে সক্ষম, অর্থাৎ শব্দের গতির 5 গুণেরও বেশি। তবে শুধু গতি নয়, আধুনিক হাইপারসনিক অস্ত্রের মূল বৈশিষ্ট্য হল উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তন করার ক্ষমতা এবং উচ্চ মাত্রার ম্যানুভারেবিলিটি, যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে বড় সুবিধা দেয়। এই দিক থেকে দুই ধরনের হাইপারসনিক অস্ত্র সবচেয়ে বেশি আলোচিত: হাইপারসনিক গ্লাইড ভেহিকল HGV এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল। HGV সাধারণত রকেট দ্বারা উপরে তুলে দেওয়া হয় এবং পরে এটি বায়ুমণ্ডলের ভেতরে উচ্চ গতিতে গ্লাইড করে, যেখানে এটি দিক পরিবর্তন করতে পারে এবং অপ্রত্যাশিত ট্র্যাজেক্টরি তৈরি করে। অন্যদিকে হাইপারসনিক ক্রুজ মিসাইল নিজস্ব ইঞ্জিনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে উচ্চ গতিতে উঠতে পারে। তুরস্কের টাইফুন সিরিজের ক্ষেত্রে ব্লক 4 সংস্করণকে ঘিরে যে দাবি করা হচ্ছে তা মূলত এর চূড়ান্ত পর্যায়ের গতিবিদ্যা এবং লক্ষ্যভেদী ম্যানুভার ক্ষমতার উপর ভিত্তি করে। পূর্ববর্তী টাইফুন মডেলগুলো মূলত স্বল্প থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত ছিল, যেগুলো দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু ব্লক 4 সংস্করণে যেসব উন্নতির কথা বলা হয়েছে তা এটিকে একটি নতুন শ্রেণীর অস্ত্রের দিকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে টার্মিনাল ফেজে উচ্চ গতিতে প্রবেশ করে দিক পরিবর্তনের সক্ষমতা এটিকে প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় ভিন্ন মাত্রা দেয়। যদিও আনুমানিক পাল্লা 1500 থেকে 3000 কিলোমিটারের মধ্যে বলা হচ্ছে, এই ধরনের ক্ষেপণাস্ত্রের প্রকৃত শক্তি কেবল দূরত্বে সীমাবদ্ধ নয়, বরং এর গতিপথের অনিশ্চয়তা, শনাক্তকরণ এড়ানোর ক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা এটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট 3 বা S-400 বা 500 সিরিজ মূলত আগে থেকেই আসা থ্রেট অনুমান ট্রাজেক্টরির ওপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। কিন্তু যদি কোনো অস্ত্র শেষ মুহূর্তে দিক পরিবর্তন করে, তবে তা প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময়কে কার্যত অপ্রাসঙ্গিক করে তুলতে পারে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি মূলত দুইটি কৌশলগত বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে। প্রথমত, দেশীয় প্রযুক্তিতে নির্ভরতা বৃদ্ধি করা এবং দ্বিতীয়ত, আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করা। বিগত 2 দশকে তুরস্ক পশ্চিমা অস্ত্র নির্ভরতা কমিয়ে নিজস্ব কোম্পানিগুলোর উপর জোর দিয়েছে, যার মধ্যে রকেটসান, আসেলসান এবং TEI এর মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে রকেটসান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গাইডেড রকেট এবং কৌশলগত অস্ত্র তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। টাইফুন ব্লক 4 যদি সত্যিকার অর্থে হাইপারসনিক বৈশিষ্ট্য অর্জন করে থাকে, তাহলে এটি তুরস্ককে এমন একটি ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিকে নিয়ে যাবে যা এখন পর্যন্ত সীমিত কয়েকটি দেশের মধ্যেই দেখা গেছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং বর্তমানে সবচেয়ে অগ্রসর হাইপারসনিক প্রযুক্তির অধিকারী হিসেবে পরিচিত রাশিয়ার কিনঝাল বা জিরকন, চীনের DF-ZF HGV এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্প এই প্রতিযোগিতার অংশ। এই প্রেক্ষাপটে তুরস্কের প্রবেশ মানে হল প্রযুক্তিগত প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত হওয়া।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইপারসনিক শব্দের ব্যবহার অনেক সময় রাজনৈতিক বা কৌশলগত প্রভাব তৈরির জন্য অতিরঞ্জিতভাবে ব্যবহৃত হয়। বাস্তব ক্ষেত্রে কোনো ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক শ্রেণীতে পড়তে হলে শুধুমাত্র উচ্চ গতি যথেষ্ট নয়, বরং নিয়ন্ত্রিত ম্যানুভার, তাপ প্রতিরোধী উপাদান, উন্নত সেন্সর এবং জটিল গাইডেন্স সিস্টেম থাকা আবশ্যক। বিশেষ করে বায়ুমণ্ডলে ম্যাক 5+ গতিতে চলার সময় ঘর্ষণজনিত তাপমাত্রা অত্যন্ত বেশি হয়, যা যে কোনো কাঠামোগত উপাদানকে চ্যালেঞ্জের মুখে ফেলে। তাই উন্নত তাপ প্রতিরোধী কম্পোজিট, অ্যারোডাইনামিক ডিজাইন এবং এআই ভিত্তিক গাইডেন্স সিস্টেম এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইফুন ব্লক 4-এর ক্ষেত্রে যদি এটি সত্যি টার্মিনাল ফেজে হাইপারসনিক গতি বজায় রেখে দিক পরিবর্তন করতে সক্ষম হয়, তাহলে এটি ব্যালিস্টিক এবং গ্লাইড প্রযুক্তির একটি হাইব্রিড রূপ হতে পারে। এই ধরনের হাইব্রিড সিস্টেম আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অন্যতম অগ্রগামী প্রবণতা, কারণ এটি উচ্চগতি এবং অনিশ্চিত গতিপথ দুটোকেই একত্রিত করে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা আগাম পূর্বাভাস দিতে ব্যর্থ হয়, যা যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা তৈরি করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ধরনের অস্ত্রের ভূরাজনৈতিক প্রভাব। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে তার পররাষ্ট্রনীতি অনেক বেশি স্বতন্ত্র এবং আঞ্চলিকভাবে সক্রিয় হয়েছে। মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং ককেশাস অঞ্চলে তুরস্কের সক্রিয় সামরিক ও কূটনৈতিক উপস্থিতি রয়েছে। এমন অবস্থায় উন্নত দূরপাল্লার এবং উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ক্ষমতা দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। এটি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সম্ভাব্য প্রতিপক্ষের জন্য ঝুঁকি বাড়ায়। তবে প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি উৎপাদন, নির্ভরযোগ্যতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির পার্থক্যে বিশাল হয়। হাইপারসনিক অস্ত্রের ক্ষেত্রে এই পার্থক্য আরও বেশি, কারণ এখানে অত্যন্ত জটিল পদার্থবিজ্ঞান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করে। তাপ, চাপ, কম্পন এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশ সবকিছু একসাথে কাজ করে অস্ত্রের কার্যকারিতাকে প্রভাবিত করে। এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়াও ক্রমাগত উন্নত হচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সবাই হাইপারসনিক অস্ত্র প্রতিরোধী প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে, যেমন উন্নত রাডার, স্পেস বেসড ট্র্যাকিং সিস্টেম এবং এআই ভিত্তিক প্রেডিকশন অ্যালগরিদম। ফলে কোনো একক প্রযুক্তিগত অগ্রগতি দীর্ঘমেয়াদে একতরফা সুবিধা নিশ্চিত করে না। সব মিলিয়ে টাইফুন ব্লক 4 যদি সত্যিকার অর্থে বর্ণিত ক্ষমতা অর্জন করে থাকে, তাহলে এটি তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এটিকে পূর্ণাঙ্গ হাইপারসনিক অস্ত্র হিসেবে মূল্যায়ন করার আগে এর প্রযুক্তিগত প্রমাণ, পরীক্ষার ফলাফল এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা আরও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। বর্তমান বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচিত হলেও এর প্রকৃত কৌশলগত প্রভাব সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।